রাজনীতি করি, কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতির পরে আমি কিন্তু মিডিয়াতে সম্পৃক্ত ছিলাম। আপনারা জানেন, দুইটা টেলিভিশনের আমি প্রতিষ্ঠাকালীন থেকেই সম্পৃক্ত ছিলাম, ইসলামিক টেলিভিশন এবং দিগন্ত টেলিভিশন। দুটোটা টেলিভিশন দুঃশাসনের কবলে পড়ে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আমাদের অনেক করুণ স্মৃতি এবং ইতিহাস, এবং আমাদের ইতিহাসের সাথে কিছুটা আমার দেশও সম্পৃক্ত। তো যার কারণে আমরা সবাই সকলের দুঃখ সুখের একটা লম্বা ইতিহাসের আমরা সাক্ষী। তো যাই হোক, আমরা আজকে আমি খুবই আনন্দিত যে আপনাদের সবার সাথে আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। যে নির্যাতন এবং নিষ্পেষণের কালো অধ্যায় আমরা পার করে এসেছি। আপনারা চট্টগ্রাম প্রেস ক্লাবের কথা বলছেন। ঢাকা প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব যেটা, সেটা আমি যখন টেলিভিশনে কাজ করি, আমাদের সহকর্মী ছিলেন আব্দুল্লাহ সিদ্দিক, এখন যিনি বাংলা ভিশনের যিনি ডক্টর আব্দুল্লাহ সিদ্দিক, যিনি বাংলা ভিশনের এখন প্রধান সম্পাদক। আব্দুল্লাহ সিদ্দিক ভাই আমাকে বললেন যে আপনাকে আমরা প্রেস ক্লাবের সদস্য করব, আপনি একটা ফর্ম ফিল আপ করে দেন। তো আমি ওনাকে বললাম যে দেখেন, আমি তো মেইন স্ট্রিম জার্নালিস্ট না, আমি মিডিয়া উদ্যোক্তা হিসেবে আমি হয়তো মানে শীর্ষ সারিতে আছি, ঠিক আছে, কিন্তু আমি তো ওই অর্থে ওয়ার্কিং জার্নালিস্ট না। উনি বললেন যে না, আমরা ওই ধরনের যারা সিনিয়র পর্যায়ে কাজ করেন তাদেরকে আমরা প্রেস ক্লাবের সদস্য করি। উনি অনেকটা জোর করে আমার কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে ফর্ম পূরণ করে জমা দিলেন। একই সাথে মাহমুদ ভাইয়েরও একটা ফর্ম জমা দিলেন, মাহমুদ রহমান। আপনারা জানেন, মাহমুদ ভাইকেও অনেকভাবে অপমান করা হয়েছে যে উনি সম্পাদক, বাই চান্স এডিটর ইত্যাদির কথা বলে। প্রেস ক্লাবের ভরা মিটিংয়ে মাহমুদ ভাই এবং আমার সাধারণ সদস্যপদ প্রত্যাখ্যান করা হয়েছিল সেদিন। তো আমি তখন বলেছিলাম যে আপনারা কেন আমাদের এই, মাহমুদ ভাই খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে কেন আপনারা আমাদেরকে এভাবে অপমান করলেন প্রেস ক্লাবে। আমরা তো প্রেস ক্লাবের সদস্য চাইনি। আজকে এখানে এসে যেটা দেখলাম যে অনেক, যেমন আমি রিপন ভাইদেরকে চিনি, বুধা ভাইদেরকে চিনি, আপনাদের অনেককে চিনি, যাদের পুরো ক্যারিয়ারই কেটেছে সাংবাদিকতা হিসাবে। তাহলে আপনাদেরকে প্রেস ক্লাবের সদস্য করা হয় না, এর চাইতে মানে দলান্ধতা আর সবচাইতে জুলুম আর কি হতে পারে। আমার স্মৃতি মনে পড়ে, আমরা একবার বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছিলাম। আহত অবস্থায় আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা একটা প্রতিবাদ সভা করছিলাম। তখন সম্ভবত অশোক দা প্রেস ক্লাবের সেক্রেটারি বা সভাপতি ছিলেন, সম্ভবত জয়েন্ট সেক্রেটারি ছিলেন। উনি আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন, আমাদেরকে এখানে দাঁড়াতেই দেন নাই, এবং রীতিমতো তার সাথে আমাদের বিতর্ক হয়েছে। আপনারা জানেন যে আমরা যখন রাজনীতিবিদদের একটা শেল্টার হচ্ছে প্রেস ক্লাব, যেখানে এসে তারা অন্তত কথা বলার সুযোগ পায়। সেখানে পর্যন্ত আমরা দেখেছি যে এই চট্টগ্রাম প্রেস ক্লাব যারা দখল করেছিলেন, যারা এটাকে নিজের একেবারে ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছিলেন, তারা এই ধরনের দুর্ব্যবহার করেছেন শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো এই যে ফ্যাসিবাদ আমরা দেখছি, এই ফ্যাসিবাদের আমরা সাধারণত দেখি যে হাসিনাকে আমরা ফ্যাসিবাদের অবয়ব রূপ হিসেবে দেখি। কিন্তু আমার বিশ্বাস, আমার ধারণা, যেহেতু আমি মিডিয়াতে কাজ করেছি, এই ফ্যাসিবাদের পিছনে সবচেয়ে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট, যারা আচার আচরণ কর্মকাণ্ডে শেখ হাসিনার চাইতেও ফ্যাসিবাদী, এবং আরো বেশি পারলে তারা অস্ত্র নিয়ে সন্ত্রাস করে, সশস্ত্র সন্ত্রাস করে এই ধরনের। এবং তারা কিভাবে পৃথিবীর ইতিহাসে নাই কখনো সাংবাদিকরা কখনো মানুষের উপর গুলি চালানোর জন্য উৎসাহিত করে, এটা একদম ইতিহাসে কোথাও পাবেন না। বাংলাদেশে প্রথম পাওয়া গেছে, যেটা শেখ হাসিনাকে এই সাংবাদিকেরা একসাথে বলেছে আপনি এদেরকে দমন করেন, এদেরকে নিষ্পেষণ করে দেন, নিঃশেষ করে দেন। তো আমাদের অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক ব্যথা, অনেক বেদনা। আমি এখানে আপনারা অনেকেই আছেন, দীর্ঘদিন আপনাদের কর্মক্ষেত্র ছিল না, চাকরি ছিল না। এক একটা টেলিভিশন, এক একটা পত্রিকা যখন বন্ধ হয়ে যায়, একজন ব্যক্তি তার সমাজের কাছে, তার পরিবারের কাছে কত বেদনাদায়ক সময় তাকে কাটাতে হয়, এটা যিনি
এটা বিয়ার করেন না, উনি বুঝতে পারবেন না। তাহলে এত বড় নিষ্পেষণের পর আজকে যখন একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটার জন্য আপনাদেরকে দাবি দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, মানে এটা বোঝানোর জন্য আবার আমাদেরকে এরকম মিটিং করে আমাদেরকে বুঝতে হচ্ছে। এর চাইতে মানে লজ্জাস্কর ঘটনা আর কিছুই হতে পারে না। আমরা খুবই ব্যথিত, যে কথাটা নাইম ভাই একটু আগে বললেন, নঈম ভাই, যে ইতিহাসে আমি এটা আপনারা জানেন কয়েকবার বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছি যে ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের পতন হয়েছিল বহুবার, কিন্তু সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচার আবার মাথা তুলে দাঁড়ায় আমাদের ভুলের কারণে। আপনি দেখবেন ৭৫-এর জনতার জনবিক্ষোভ, মানুষের ক্ষুব্ধতার প্রকাশের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু বিএনপি জামাতের পরস্পরের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এবং ভুল রাজনীতির কারণে সেই ফ্যাসিবাদ আবার তাদের হাত ধরেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদের পতন ঘটেছে, সেখানেও রক্তস্রোত ঝরেছে আমাদের, কিন্তু আবার সেই ৯১-এর পরে সেই এরশাদ দেখা গেছে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাতের সাথে একসাথে গলা মিলিয়ে এরশাদ আবার স্রোতধারা, রাজনীতির স্রোতধারায় ফিরে এসেছে। শেখ হাসিনা এই আন্দোলনের সূত্র ধরেই আবার কাঁধে কাঁধ মিলিয়ে ৯৬-তে এবং সর্বশেষ ২০০৮-এ সে আবার ক্ষমতায় মসনদে বসেছে, এবং মসনদে বসে তাদেরকে সে ছোবল মেরেছে যাদের হাত ধরে সে রাজনীতিতে এসেছে। দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনা এই বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমানই বহুদলীয় রাজনীতির মধ্য দিয়ে এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে পথ খুলে দিয়েছে। কিন্তু এই ইতিহাসগুলো, এই স্মৃতিগুলো পরবর্তীতে সবাই ভুলে গেছেন, পরস্পরে আবার সম্পর্কের অবনতি হয়েছে। আজকে একটা বছর যেতে না যেতে আপনি দেখেন, আমি প্রকাশ্যে কথাগুলো বলেছি, টেলিভিশনেও বলেছি, বিভিন্ন জনসভায় বলেছি। সেদিন প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমাদের পরশুদিন মিটিং হয়েছিল স্যারের সাথে, সেখানেও আমি বলেছি যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে। কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসাবে। কেন আপনারা কি একসাথে যখন সরকারে ছিলেন, একসাথে যখন আপনারা পার্লামেন্টে ছিলেন, একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই তো ১ বছর আগের কথা, আমরা যখন জেলখানায়, আমরা যখন হাজতে, কোর্ট হাজতে আমরা যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে রিজভী ভাইও আছেন, জামাতের সেক্রেটারি জেনারেলও আছেন, আমরাও আছি সেখানে, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আছেন। আমরা প্রায় ২০-৩০ জন এক প্রিজন ভ্যানে করে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে একজনের জন্য খাবার এসেছে, আমরা ১০ জনে ভাগ করে খেয়েছি। ১ বোতল পানি সবাই একটু একটু করে ভাগ করে খেয়েছি। একসাথে নামাজ পড়েছি। একজনের চেয়ার কিছুক্ষণ বসে আরেকজনকে ভাগ দিয়েছি যে আপনি কিছুক্ষণ চেয়ারে বসেন। একজনের বালিশ একজনে ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার। তাহলে এখন আপনাদের কেন মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই জন্য যে আপনারা মনে করেছেন শত্রু চলে গেছে, এখন আর আমরাই রাজা। শত্রুকে আপনারা দৌড়াইতে পারেন নাই। আপনাদের এত ২০ লাখ ৩০ লাখ লোকের সমাবেশ, এত শক্তি, এত টাকা পয়সা, এত বাহাদুরি, আপনারা কেউ কারোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে পারেন না, এটা সত্য কথা। একজন আরেকজনকে মারতে পারবেন, একজন আরেকজনের সাথে লাগতে পারবেন, একজন আরেকজনের ক্যাম্পাস দখল করতে পারবেন, কিন্তু ফ্যাসিবাদের ক্যাম্পাস কেউ দখল করতে পারেন না। আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রামের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে আমরা যাই নাই, বক্তব্য দিই নাই, কথা বলি নাই ছাত্রদের সাথে। এই লাস্ট
ইয়ার যেটা গেছে, সেখানে পাহাড়তলী কলেজও ছাত্রলীগের দখলে গেছে, পলিটেকনিকও ছাত্রলীগের দখলে গেছে, চিটাং কলেজ, মহসিন কলেজও ছাত্রলীগের দখলে গেছে। এগুলো আপনার সাক্ষী আছেন, আমি কোনো কিছু বানাই বলছি না, যেটা ইতিহাসে হয় নাই কখনো। ইতিহাসে বহুবার ক্ষমতার অদল বদল হয়েছে, কিন্তু এবারের মতো এই ফেসিবাদী একচ্ছত্র আধিপত্য অতীতের মতো কখনো হয় নাই। আমরাও ছাত্রলীগের সাথে লড়াই করে ক্যাম্পাসের অর্ধেক হারিয়েছি, কিন্তু কিছু হলেও আমরা কি রেখেছি, আমাদের কর্তৃত্ব নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এবারেই প্রথম একেবারে অ্যাবসলিউটলি জিরো হয়ে গেছেন সবাই, সব জায়গায়। সেই জায়গায় এটা আল্লাহর রহমত। আমি কেন বলছি, আমরা ময়দানে থেকে দেখেছি, আমি চিন্তা করেছি কি ব্যাপার, 28শে অক্টোবর আমরা 10 লাখ লোকের সমাবেশ আধা ঘন্টার মধ্যে পুলিশ তুলে দিয়েছে। 5ই মে 2013 সাল কয় ঘন্টার অপারেশন, 5 থেকে 7 ঘন্টার অপারেশন, সমস্ত ওলামাদেরকে তুলে দিয়েছে না? কিন্তু আপনি আগস্টের, জুলাইয়ের শেষ সময় এসে আগস্টে দেখেন, ওই যে যাত্রাবাড়ি 1 সপ্তাহ পারে নাই পুলিশ তুলে দিতে। বাড্ডা 1 সপ্তাহ 10 দিন ধরে, 10 দিন অনবরত লড়াই চলেছে, মানুষের রক্ত পড়েছে, লাশ পড়েছে, মানুষকে উঠানো যায় না। এরা কারা? এরা জামাত, এরা বিএনপি? জামাত বিএনপিতে উঠে গেছে। পুলিশে অ্যাটাক করার পরে বিএনপির একটা মিছিল 6 ঘন্টার বেশি টিকেছে, প্রমাণ নাই। দেলোয়ার হোসেন সাইদির যেদিন জানাজা হচ্ছিল, আপনাদের সবাই সাক্ষী থাকার কথা, সকালবেলা আমরা সবাই মনে করেছিলাম যে আজকে এখানে জানাজা পড়বে এই লোকেরা। দেখছেন সকালে পুলিশ নামছে, 1 ঘন্টার অপারেশনে সব খালি হয়ে গেছে। আমি কি বানাই বলতেছি ভাই, বলেন? উঠে গেছে না লোকেরা? সরে গেছে না? সরে গেছে তো। কিন্তু জুলাই আগস্টে পুলিশ বলছে একটা মারি, একটা গুলি করি, একটা পড়ে, আরেকটা তো যায় না। এই প্রথম। এটা কিভাবে হয়েছে? এটা এই যে আমার আপনার ওই যে সন্তানের কষ্ট, তিল তিল করে দোয়া, তিল তিল করে জমা ক্ষোভ, দীর্ঘশ্বাস, এই যে প্রেস ক্লাবে ঢুকতে পারি নাই আমি আপনি, এই যে মনের মধ্যে একটা ব্যথা ছিল, বেদনা ছিল, চাকরি হারিয়েও সন্তানের কাছে বলতে পারি না। আমার চাকরি যাওয়ার পরে ক্যাম্পাস যখন, আমাদের টেলিভিশন যখন বন্ধ হয়ে গেছে, ছেলে জিজ্ঞেস করে, বাবা অফিসে যাও না কেন? আমরা তো বাচ্চাদেরকে বলি নাই যে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো বুঝবে না। আমরা বলছি আজকে ছুটি আছে বাবা, ছুটি চলতেছে, ওদেরকে বুঝাইছি। সুতরাং 1 বছরের মধ্যে আমরা তো ভুলে গেলাম এত বড় একটা বিপ্লব, বিদ্রোহ। এই যে দেখেন, এই 1400-1500 লোক জীবন দিয়েছে। কে আবু সাইদ, কে মুগ্ধ? আমরা কি চিন্তাম এদেরকে? বাদ দেন ওদের কথা। এই যে নাহিদ, সার্জিস, নাম শুনেছেন কখনো এদের? নামও তো শুনেন না। আমরা হয়তো শুনেছি, ওরা অনেক দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আন্দোলন করেছে, আমরা ওদেরকে চিনতাম, জানতাম। এমনও অনেক দিন গেছে ওরা আসছে অফিসে, আমরা কথাও বলি নাই, গুরুত্ব দিই নাই। আজকে হয়তো ওদের অনেক দোষ ত্রুটি দেখছি, আমরা সমালোচনা করছি, কিন্তু এদের হাত ধরেই, ওই অচেনা লোকদের রক্ত দিয়েই তো এই পরিবর্তনটা এসেছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সুদৃঢ় থাকেন। আপনারা এখানে বেড়াইতে আসেন না, এখানে কারো ভাড়া খাটার জন্য আসেন না। এখানে আপনারা কেউ এখানে অতিথি না, মেহমান না। আপনাদের এই অধিকার হারা ছিলেন আপনারা, আমরা অধিকার হারা ছিলাম। এই অধিকার যেভাবে আমরা আল্লাহর তরফ থেকে বা জনগণের রহমতের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে পেয়েছি, এই অধিকারকে আমরা ন্যায়সঙ্গতভাবে, ন্যায় বিচারের মধ্য দিয়ে করব। আমরা স্পষ্ট করে বলেছি যে আওয়ামী লীগকেও আমরা ক্ষমা করতে চাই, ফেসিবাদকেও আমরা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের স্রোত দ্বারায় আমরা ওদেরকে রাখতে চাই। কিন্তু ভাই, তাকে তো তার ভুল স্বীকার করতে হবে, তাকে তো ক্ষমা চাইতে হবে। ভুল করার পরও, গণহত্যা করার পরও, লুটপাট করার পরও, এই দেশ এবং জাতিকে ধ্বংস করার পরও যারা গলা উঁচু করে কথা বলে, ওদের ভাই কপালে মায়ের ছাড়া তো আমাদের আর কিছু দেয়ার নাই তাদের। আমরা যে তাদেরকে ক্ষমা করব, আমরা যে তাদেরকে বুকে টেনে নেব, সেই সদিচ্ছা, সেই ইচ্ছা যদি না থাকে, তারা যদি আমাদেরকে পিঠ দেখায়, তাহলে আমাদের তো কিছু করার না।
সুতরাং আমি মনে করি চট্টগ্রাম প্রেস ক্লাবের যেই বিষয়টা আপনারা ফেস করছেন, এটা আমরা স্পষ্ট করে বলছি, সরকারে যারা বসে আছেন তারা সুস্পষ্টভাবে এই জুলাই অভ্যুত্থানের প্রেরণা চেতনার কে হয়তো জ্ঞাত বা অজ্ঞাত সারে আপনারা সেটা লঙ্ঘন করছেন। আমরা এটা কখনো মেনে নেব না, এটা আমরা কখনোই গ্রহণ করব না, এবং এর জবাব দিয়ে আপনাদেরকে করতে হবে। আমি বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করেছি, শুনেছি, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা অতীতেও আন্দোলন করেছেন, মনে রাখবেন কোনো ন্যায়সঙ্গত দাবি আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া পূরণ হয় না। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। কচি ভাই আমার জানা মতে মোস্ট সিনিয়র আমাদের এই 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 মানে প্রফেশনের। আমি ভাবতে পারি না, আল্লাহর রহমত উনি এখনো সুস্থ আছেন, এখনো আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, এখনো কথা বলছেন, এখনো দৃঢ়ভাবে আছেন। হায়দারি ভাইকে দেখছি না, হায়দারি ভাইও আমার ওই সময় হায়দারি ভাইও ওখানে থাকতেন, মুসাফের খানায় আমাদের খুব পরিচিত ছিল। হায়দারি ভাই কিছুটা নাটক নির্দেশনার সাথে সম্পৃক্ত ছিলেন। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি, চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে যে অচলাবস্থা আছে এটা নিরসন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিষয়ে মনোযোগী হতে হবে, কারণ উনি চট্টগ্রামের মানুষ। সেই বিষয়টাও প্রয়োজনে আমরা সেখানে আলোচনা তুলব। তো আপনাদের সাথে দেখা হয়েছে, আপনারা দোয়া করবেন। আমি আবারও বলছি যে এই বিভেদ রাজনৈতিক মতপার্থক্য আমাদের থাকবে, কিন্তু এমন কোনো বিভেদ করা যাবে না যেটার কারণে আমরা যে জাতীয় ঐক্যের কথা বলছি, আমরা যে সংহতির কথা বলছি সেটা